হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আরেকটা সেল অর্গানেলের ব্যাপারে পড়ব, এটা হলো ভ্যাকিউলস। তো আমরা যখন লাইসোজোমস পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে লাইসোজোম অ্যানিম্যাল সেলে প্রেজেন্ট থাকে এবং ভ্যাকিউলস প্ল্যান্ট সেলে প্রেজেন্ট থাকে। তো কম বেশি লাইসোজোমের অ্যানিম্যাল সেলে যা কাজ, ভ্যাকিউলসেরও প্ল্যান্ট সেলে মোটামুটি সেম কাজই, ঠিক আছে? তো ভ্যাকিউলসটা কি? ভ্যাকিউলস আর fluid filled membrane bound cell organelles। তো ভ্যাকিউলস কি? ভ্যাকিউলস আর ফ্লুইড ফিল্ড মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। তো যেহেতু এটা একটা সেল অর্গানেল, তো এটার অবশ্যই নিজস্ব একটা সেল মেমব্রেন থাকবে, তাই এখানে কি মেমব্রেন বাউন্ড এবং ফ্লুইড ফিল্ড। এবং এই সেল অর্গানেলটার ভিতরে মানে ভ্যাকিউলসের ভিতরে কিছু ফ্লুইডস থাকে, ঠিক আছে? ভ্যাকিউলস আর small sized in animal cells and not all animal cell contain vacuoles। তো এখানে কি লেখা হলো? ভ্যাকিউলস আর স্মল সাইজড ইন অ্যানিম্যাল সেল, তো অ্যান্ড নট অল অ্যানিম্যাল সেলস কন্টেন ভ্যাকিউলস। তার মানে আমরা যেমন পড়েছিলাম যে অ্যানিম্যাল সেলসে ভ্যাকিউলস পাওয়া যায় না, কিন্তু এমন কিছু অ্যানিম্যালস আছে ইউনিসেলুলার, যেমন এক্সাম্পল নিতে পারো তুমি অ্যামোইবা। যেমন অ্যামোইবাতে আমরা ভ্যাকিউলস পাই, ঠিক আছে? বা প্যারামেশিয়াম, এদের মধ্যে আমরা ভ্যাকিউলস পাই। কিন্তু ভ্যাকিউলসের যে প্ল্যান্টের তুলনায় এদের মধ্যে সাইজ খুব ছোট থাকে ভ্যাকিউলসের। ভ্যাকিউলস আর স্মল সাইজ ইন অ্যানিম্যাল সেল অ্যান্ড নট অল অ্যানিম্যাল সেল। আমরা সব অ্যানিম্যাল সেলে আমরা ভ্যাকিউলসকে পাই না, কিছু নির্দিষ্ট কিছু অ্যানিম্যাল সেলেই আমরা ভ্যাকিউলস পাই, যেমন অ্যামোইবাতে পাই। পেলেও এগুলোর যে সাইজ, ভ্যাকিউলসের যে সাইজগুলো, এগুলো খুব ছোট হয়, ঠিক আছে? ভ্যাকিউলস আর large sized in plant cell। তো প্ল্যান্ট সেলে আমরা সাধারণত ভ্যাকিউলস পাই এবং প্ল্যান্ট সেলে ভ্যাকিউলসের সাইজ বড় থাকে। ভ্যাকিউলস আর লার্জ সাইজড ইন প্ল্যান্টস, ঠিক আছে? membrane that covers the vacuole is called tonoplast। তো যেই আমরা পড়েছি যে ভ্যাকিউলস একটা মেমব্রেন দিয়ে কভার করা থাকে, তো যে মেমব্রেন দ্যাট কভার্স দ্য ভ্যাকিউলস ইজ কল্ড টোনোপ্লাস্ট। তো যে মেমব্রেনটা ভ্যাকিউলসকে কভার করে রাখে ওই মেমব্রেনটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট, ঠিক আছে? এখন আমরা দেখব সিগনিফিকেন্স, ভ্যাকিউলসের কি কি সিগনিফিকেন্স আছে। প্রথমে আমরা দেখব ইন প্ল্যান্টসের ভ্যাকিউলের কি সিগনিফিকেন্স, ঠিক আছে? It contains সেল সেপ। তো প্ল্যান্টসে যে আমরা ভ্যাকিউলস পাই, এই ভ্যাকিউলসের মধ্যে কি থাকে? সেল সেপ। তো সেল সেপটা কি? cell sap. Cell sap is a watery
fluid present in vacuoles. তো সেল শেপটা কি? সেল শেপ ইজ এ ওয়াটারি ফ্লুইড, মানে এটা অনেকটা মানে তরল পদার্থ একটা, যেটার মধ্যে বিভিন্ন রকমের এনজাইমস থাকে। এরপরে কি কি থাকে এটার মধ্যে? অ্যামাইনো অ্যাসিডস, সুগারস এটসেট্রা। তো সেল শেপটা কি? সেল শেপ ইজ এ ওয়াটারি ফ্লুইড প্রেজেন্ট ইন ভ্যাকিউলস। ভ্যাকিউলসের মধ্যে একটা ওয়াটারি ফ্লুইড আছে, তরল পদার্থ আছে, যাদেরকে আমরা কি বলি? সেল শেপ। ঠিক আছে? এবং এটার মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিডস থাকে, সুগারস থাকে, আরও অনেক কিছু এটসেট্রা, আরও অনেক কিছু থাকে। ঠিক আছে? তো এই সেল শেপের কাজ কি? It plays cell shape. It plays a vital role in plant cell osmosis. তো আমরা আগে অসমোসিস পড়েছিলাম কি? তো প্ল্যান্ট সেলও আমরা জানি বিভিন্ন সেলের যে এই সাবস্টেন্সের আদান প্রদান হয়, এগুলো অসমোসিসের দ্বারা হয়। তো সেল শেপ কী করে? ইট প্লেজ এ ভাইটাল রোল ইন প্ল্যান্ট সেল অসমোসিস। প্ল্যান্ট সেলে যে অসমোসিস হয়, এই অসমোসিসে একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কে? সেল শেপ। ঠিক আছে? ইট প্রোভাইডস rigidity and mechanical support to the plant. তো সেল শেপ কি করে? ইট প্রোভাইডস রিজিডিটি অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট। তো সেল শেপ কি করে? প্ল্যান্টকে রিজিড মানে শক্ত করে, এবং অ্যান্ড প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য প্ল্যান্ট, এবং প্ল্যান্টকে মানে সহজে ভাঙে না। ঠিক আছে? তো এই সেল শেপ এটাকে সামলে রাখে। তো সেল শেপের কাজ কি? একটা হলো ইট প্লেজ এ ভাইটাল রোল ইন প্ল্যান্ট সেল অসমোসিস। প্ল্যান্ট সেলের মধ্যে যে অসমোসিস হয়, তো এই অসমোসিস এটা ভাইটাল রোল প্লে করে কে? সেল শেপ, এবং রিজিডিটি অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে প্ল্যান্টকে। ঠিক আছে? তো এটা হলো ভ্যাকিউলস। এখন এটা আমরা কি দেখলাম? ভ্যাকিউলসের সিগনিফিকেন্স ইন প্ল্যান্ট সেলস। এখন অ্যানিম্যাল সেলসে কি সিগনিফিকেন্স? আচ্ছা, প্ল্যান্ট সেলে আরেকটা সিগনিফিকেন্স আছে, যেটা হলো যেটা আমরা লাইসোজোমও পড়েছিলাম। যেহেতু প্ল্যান্ট সেলে লাইসোজোম থাকে না, তো লাইসোজোমের জায়গায় কে থাকে? ভ্যাকিউলস। তো ভ্যাকিউলস আর লাইসোজোমের অনেকটা ফাংশন সেম থাকবে। তো লাইসোজোমস কী করতো? অ্যানিম্যাল সেলে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, এগুলোকে ডাইজেস্ট করতো। তো সেম ভ্যাকিউলসও প্ল্যান্ট সেলে ইট ডাইজেস্ট ওয়েস্ট প্রোডাক্টস। ঠিক আছে? তো প্ল্যান্ট সেলও ভ্যাকিউলস কী করে? যা ওয়েস্ট প্রোডাক্টস থাকে ওদেরকে ডাইজেস্ট করে। এবার ইন অ্যানিম্যাল সেল, অ্যানিম্যাল সেল এটার কাজ কি? তো সব অ্যানিম্যাল সেলে তো থাকে না, প্যারামোসিয়াম, অ্যামোইবা যাদের মধ্যেই থাকে, ওদের কী করে? মেনটেনেন্স of ওয়াটার ব্যালেন্স। তো সেলের ভিতরে যে ওয়াটার ব্যালেন্স, এটা কে মেনটেন করে? এই ভ্যাকিউলস। ঠিক আছে? অ্যামোইবা বা প্যারামোসিয়াম যাদের মধ্যে যে ওয়াটার ব্যালেন্সটা সেলের মধ্যে, এটা ভ্যাকিউলস মেনটেন করে। এরপরে ইট হেল্পস ইন ইনটেক অফ ফুড। ঠিক আছে? বা আমরা এটাকে বলি ফুড ভ্যাকিউল। এই যে ইউনিসেলুলার অর্গানিজম যেমন অ্যামোইবা, প্যারামেসিয়াম, ওদের মধ্যে একটা ফুড ভ্যাকিউল থাকে। ঠিক আছে? যেমন নিউক্লিয়াস থাকে, এমন আরেকটা ফুড ভ্যাকিউল থাকে। এটা আরেকটা অর্গানেল। তো এই ফুড ভ্যাকিউল আসলে প্ল্যান্টের ভিতরে যে ভ্যাকিউলটাকে, এটা আমরা কি বলি? ফুড ভ্যাকিউল। তো এটা কী করে? ইট হেল্পস ইন ইনটেক অফ ফুড, মানে ওরা যে ফুড মানে ইনজেস্ট করে নেয়, তো এই ফুড ইনজেস্ট করাতে এই ফুড ভ্যাকিউল হেল্প করে। ঠিক আছে? তো এটা হলো কিছু সিগনিফিকেন্স ভ্যাকিউলসের। তো আমরা এখন আমাদের নেক্সট সেল অর্গানেল
দেখব, যেটা হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, তো আমরা এখন আমাদের নেক্সট সেল অর্গানেল যেটা হলো সেন্ট্রোজোম এটা দেখব। ঠিক আছে, তো সেন্ট্রোজোম ওয়াজ ফার্স্ট discovered by Van Beneden in 1876। তো ভ্যান বিনেডেন 1876 প্রথম সেন্ট্রোজোম আবিষ্কার করে। ঠিক আছে, তো সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোমস আর membrane bound cell organelles which are involved in the process of cell division and serves as a main microtubule organizing center। ঠিক আছে, তো সেন্ট্রোজোমটা কি? সেন্ট্রোজোমস আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। তো যেহেতু এটা একটা সেল অর্গানেল, অবশ্যই এটার চারিদিকে কি থাকবে? একটা মেমব্রেন থাকবে। তো সেন্ট্রোজোমস আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল হুইচ আর ইনভলভড ইন দ্য প্রসেস অফ সেল ডিভিশন। তো সেল ডিভিশন তোমরা পরবর্তী ক্লাসে পড়বে। তো সেল ডিভিশনটা কি আসলে? এটা একটা সেল থেকে যখন বিভিন্ন সেলস তৈরি হয়, ঠিক আছে, তো এই প্রসেসটাকে আমরা কি বলি? সেল ডিভিশন। তো সেন্ট্রোজোম আর ইনভলভড ইন দ্য প্রসেস অফ সেল ডিভিশন। তো সেল ডিভিশন যখন তোমরা পড়বে, এর মধ্যে একটা সেন্ট্রোজোমের একটা ইম্পর্টেন্ট পার্ট থাকবে। অ্যান্ড সার্ভস এজ এ মেইন মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। তো মাইক্রোটিউবিউলটা কি আমরা পড়বো একটু পরে। অ্যান্ড সার্ভস এজ এ মেইন মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার। এখন মাইক্রোটিউবিউলসগুলো যে থাকে, এগুলোকে ভালোভাবে অর্গানাইজ করার যে মেইন যে ভালো করে যে অর্গানাইজ করে, সে হলো সেন্ট্রোজোম। ঠিক আছে, centrosomes are only present in animal cells। তো আমরা প্ল্যান্ট সেলে সেন্ট্রোজোমস পাবো না। কোথায় পাবো? সেন্ট্রোজোমস আর অনলি প্রেজেন্ট ইন এনিম্যাল সেলস। এনিম্যাল সেলসে আমরা সেন্ট্রোজোমস পাই। ঠিক আছে, দিস centrosomes are paired cell organelles typically located near the nucleus। তো আমরা সেলের ভিতরে সেন্ট্রোজোমকে কোথায় পাবো? সেন্ট্রোজোমস আর পেয়ার্ড সেল অর্গানেল। সেন্ট্রোজোমস এটা পেয়ার্ড মানে দুইটা থাকে সেলে। একটা সেলে সেন্ট্রোজোমস কয়টা থাকে? দুইটা থাকে। তো সেন্ট্রোজোমস আর পেয়ার্ড সেল অর্গানেল টিপিক্যালি লোকেটেড নিয়ার দ্য নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের আশেপাশে আমরা সেন্ট্রোজোমসকে পাই। তার কারণ হলো যে সেল ডিভিশনের যে মেইন প্রসেসটা, এটা নিউক্লিয়াসের ভিতরে হয়। তো যেহেতু সেল ডিভিশন এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সো এটা কোথায় থাকার কথা? নিউক্লিয়াসের আশেপাশে থাকার কথা। তাই এখানে কি লেখা? সেল অর্গানেলস টিপিক্যালি লোকেটেড নিয়ার দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, centrosomes have a paired structure inside it, which is known as
centrioles which are almost at an angle of 90 degree with each other. तो কি লিখলাম, centrosomes have a paired structure inside it which is known as centrioles. তো একটা সেন্ট্রোজোম, এখানে কয়টা সেন্ট্রোজোমস থাকে, দুটো থাকে পেয়ার্ড সেল অর্গানেল। তো একটা সেন্ট্রোজোমের ভিতরে সে এটা একটা সেন্ট্রোজোম, ঠিক আছে, এমন করে দুটো থাকে, সে এটা একটা সেন্ট্রোজোম। এটার ভিতরে একটা পেয়ার স্ট্রাকচার থাকে, মানে এটার ভিতরে আরো একটা স্ট্রাকচার থাকে যেটাও পেয়ারে থাকে। এমন দুটো স্ট্রাকচার থাকে যেটা পেয়ারে থাকে, ঠিক আছে, ওদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি সেন্ট্রিওল, ঠিক আছে। এই দুটো স্ট্রাকচারকে আমরা কি বলি, সেন্ট্রিওল। এই দুটো পেয়ারে থাকে, মানে দুটো থাকে। হুইচ আর অলমোস্ট এট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ ইচ আদার। অনেকটা মানে ঠিক 90 ডিগ্রি না, মোটামুটি 90 ডিগ্রি একটার সাথে আরেকটা থাকে, ঠিক আছে। These centrioles are formed from microtubules. তো এই যে সেন্ট্রিওলসগুলো থাকে, সেন্ট্রিওলসগুলো আসলে মাইক্রোটিউবিউলস দিয়েই তৈরি হয়, ঠিক আছে। তো এখন আমাদের বুঝতে হবে যে কি মাইক্রোটিউবিউলসটা কি। তো মাইক্রোটিউবিউলসটা বোঝার আগে আমাদের আরেকটা ছোট্ট টার্ম বুঝে নিতে হবে, যেটা হলো সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনটা কি? The cytoskeleton is a complex and dynamic network of interlinked protein filaments that forms the basic structure of a cell. তো সাইটোস্কেলিটনটা কি? The cytoskeleton is a complex and dynamic network of interlinked protein filaments that forms the basic structure of a cell. তো সাইটো মানে আমরা জানি কি, সাইটো মানে সেল, সাইটো মানে কিছু সেল রিলেটেড জিনিস সাইটো। এবং স্কেলিটন, যেমন দেখো আমাদের যে হিউম্যান বডি, এর মধ্যে একটা স্কেলিটন আছে। তো স্কেলিটনটা কি করে, আমাদের যে হিউম্যান বডি এটা একটা বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, এটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দেয়। তেমনি সাইটোস্কেলিটনটাও কি একটা সেলের একটা বেসিক স্ট্রাকচার। তো সাইটোস্কেলিটন ইজ এ কমপ্লেক্স মানে খুব জটিল, ডাইনামিক নেটওয়ার্ক অফ ইন্টারলিঙ্কড প্রোটিন ফিলামেন্টস। ইন্টারলিঙ্ক মানে একটা প্রোটিন ফিলামেন্ট একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক মানে জড়িত থাকে, দ্যাট ফর্মস দ্য বেসিক স্ট্রাকচার অফ এ সেল। যেমন আমাদের স্কেলিটনে একটা বোন আরেকটা বোনের সাথে অ্যারেঞ্জ করা থাকে, ইন্টারলিঙ্ক থাকে এবং পুরোটা একটা স্কেলিটন তৈরি করে, বেসিক স্ট্রাকচার তৈরি করে। তেমনি বিভিন্ন প্রোটিন ফিলামেন্ট একজন আরেকজনের সাথে ইন্টারলিঙ্ক করে থাকে, তাতে কি হয়, দ্যাট ফর্মস দি বেসিক স্ট্রাকচার অফ এ সেল, ঠিক আছে। এখন সাইটোস্কেলিটন সাধারণত 3 রকমের প্রোটিন ফিলামেন্টস দিয়ে তৈরি হয়। একটা হলো মাইক্রোটিউবিউল, আরেকটা হলো মাইক্রোফিলামেন্টস,
আরেকটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ঠিক আছে, তো এই যে সাইটোস্কেলিটনটা এখানে কি লেখা, ইন্টারলিঙ্ক প্রোটিন দিয়ে তৈরি হয়, প্রোটিন ফিলামেন্টস দিয়ে। তো সাইটোস্কেলিটনটা 3 রকমের প্রোটিন ফিলামেন্ট দিয়ে তৈরি হয়, একটা হলো মাইক্রোটিউবিউল, আরেকটা হলো মাইক্রোফিলামেন্টস, আরেকটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তো আমরা যেটা পড়বো সেটা হলো মাইক্রোটিউবিউলস। ঠিক আছে, তোমরা পরবর্তী ক্লাসে মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এটা কি বা সাইটোস্কেলিটনটা আরও ভালো করে পড়বে। ঠিক আছে, তো আমরা এখন যেটা পড়বো সেটা হলো মাইক্রোটিউবিউলস। তো মাইক্রোটিউবিউলসটা কি আমরা জানি, এটা হলো দিজ আর প্রোটিন ফিলামেন্টস। তো মাইক্রোটিউবিউলসটা কি, দিজ আর প্রোটিন ফিলামেন্টস। তো এখন এগুলো কিভাবে তৈরি হয়? মাইক্রোটিউবিউলস আর produced from tubulin protein। ঠিক আছে, তো মাইক্রোটিউবিউলসটা কোথা থেকে তৈরি হয়? মাইক্রোটিউবিউলস আর প্রডিউসড ফ্রম টিউবুলিন প্রোটিন। টিউবুলিন নামক একটা প্রোটিন আছে যার থেকে কি মাইক্রোটিউবিউলস তৈরি হয়। এখন এই যে টিউবুলিন প্রোটিনটা এটা 2 টাইপস, অ্যাকচুয়ালি এটা 3 টাইপস, কিন্তু 2 টাইপস দিয়ে বেসিক যে মাইক্রোটিউবিউলসটা এটা তৈরি হয়। একটা হলো আলফা আর একটা হলো বিটা। ঠিক আছে, তো এগুলো আলফা বিটা আসলে কিছুই না, এগুলো হলো কিছু প্রোটিন মলিকিউলস। ঠিক আছে, তো এটা আলফা বিটা আলফা বিটা অল্টারনেটলি একটা শীটের মতো অ্যারেঞ্জ করা থাকে, মানে একটা শীটের মতো অ্যারেঞ্জ করা থাকে। যেমন এটা আলফা, এটা বিটা, আবার এটা আলফা, এটা বিটা, এটা আলফা, এটা বিটা, আলফা বিটা, এমন করে অল্টারনেটলি একটা শীটের মতো অ্যারেঞ্জ করা থাকে। ঠিক আছে, এখন এই শীটটাকে যদি আমরা ফোল্ড করি, একটা শীট এটাকে যদি আমরা এভাবে ফোল্ড করি কি হবে, একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার হবে। তেমনি আমরা যদি এই যে শীটটাকে এটা একটা ফোল্ড করি তো কি হবে, যেমন একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার হবে। তো এই যে সিলিন্ডার লাইক স্ট্রাকচারটা এটাকে আমরা বলি সেন্ট্রিওল। ঠিক আছে, তো এই যে আলফা বিটা আলফা বিটা আলফা বিটা এগুলো কি, এগুলো আসলে প্রোটিন মলিকিউলস, এগুলো কি আসলে টিউবুলিন প্রোটিন মলিকিউলস। ঠিক আছে, তো এই টিউবুলিন প্রোটিন মলিকিউলসগুলো শীটের মতো অ্যারেঞ্জ করা থাকে। তো শীটের মতো অ্যারেঞ্জ করার পর এগুলো সিলিন্ডারের ফর্মে ফোল্ড হয়ে যায়। ঠিক আছে, তো সিলিন্ডারের ফর্মে ফোল্ড হয়ে এটা কিছু এমন স্ট্রাকচার তৈরি হয়। তো এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, সেন্ট্রিওল। তো আমরা আগে দেখেছিলাম সে এটা একটা সেন্ট্রোজোম, এটার মধ্যে এভাবে অ্যারেঞ্জ করা থাকে। কীভাবে, অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেন্ট্রিওলসগুলো অ্যারেঞ্জ করা থাকে। এবং সেন্ট্রিওলস কোথা থেকে তৈরি হয়, টিউবুলিন থেকে, মানে মাইক্রোটিউবিউলস থেকে। ঠিক আছে, তো এখন মাইক্রোটিউবিউলস যে এটার ফাংশনটা কি, ফাংশন অফ microtubules during cell division they pull the sister chromatid apart from
each other. তো তোমরা যখন সেল ডিভিশন পড়বে ওইখানে দেখবে কি হবে, সে এটা একটা সেল, এটার ভিতরে এটা একটা নিউক্লিয়াস। তো এমন একটা ফেজ আসবে, ফেজ আসবে যাতে কি হবে, আমরা পড়েছিলাম ক্রোমোজোমস, তো এই জায়গাটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। এবং এই পার্টগুলোকে আমরা কি বলি, সিস্টার ক্রোমাটিড। তো কি হবে, সেল ডিভিশনের সময় এমন একটা ফেজ আসবে যখন সবগুলো ক্রোমোজোমস একটা মিডল লাইনে অ্যারেঞ্জ হয়ে যাবে। এই ফেজটাকে আমরা বলি মেটাফেজ। তোমরা পড়বে যখন তোমরা সেল ডিভিশন পড়বে, তো এমন একটা মেটাফেজ একটা ফেজ আসে যাতে কি হবে, এই যে ক্রোমোজোমসগুলো এগুলো একটা সিঙ্গেল একটা লাইনে অ্যারেঞ্জ হয়ে যাবে। তখন এই যে এটার ভিতরে যে সেন্ট্রিওলসগুলো, একটা সেন্ট্রোসোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে, একটা সেন্ট্রিওল এই এন্ডে যাবে গিয়ে আর একটা সেন্ট্রিওল এই এন্ডে যাবে গিয়ে। ঠিক আছে, যাওয়ার পর কি হবে, এগুলো কম্প্রেস হয়েছিল একটা সিলিন্ডার ফর্মে মাইক্রোটিউবিউলসগুলো, এগুলো আবার রিওপেন হয়ে যাবে, আবার খুলে যাবে। খুলে কিছু এখানে ফিলামেন্টসের মতো স্ট্রাকচার তৈরি করে কি করবে, সেটা ক্রোমোজোমটা, আর এটা হলো সেন্ট্রোমিয়ার। তো একটা ফিলামেন্ট এসে এই সেন্ট্রোমিয়ারে আটকাবে এবং আরেকটা এসে এখানে আটকে এটাকে এইভাবে দুই সাইড দিয়ে টান দেবে। ঠিক আছে, টান দিলে কি হবে, একটা সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যাবে আর একটা সিস্টার ক্রোমাটিড আলাদা হয়ে যাবে। তো এটাই লিখলাম যে কি, ডিউরিং সেল ডিভিশন দে পুল দ্য সিস্টার ক্রোমাটিড অ্যাপার্ট ফ্রম ইচ আদার। তো এইভাবে এই যে দুটো সিস্টার ক্রোমাটিডসকে দুই দিকে টান দেবে, অপোজিট সাইডে টান দিয়ে কি করবে, এই সাইডে কিছু সিস্টার ক্রোমাটিডস যাবে গিয়ে এই এন্ডে, আবার এই এন্ডের দিকে কিছু সিস্টার ক্রোমাটিডস যাবে গিয়ে। তো এটাই হলো মেইন কাজ মাইক্রোটিউবিউলসের। তো তোমরা এটাকে আরও ভালো করে ডিটেলসে পড়বে যখন তোমরা ক্লাস 11-এ এটা সেল ডিভিশনটা পড়বে। ঠিক আছে, তো এগুলো হলো ফাংশন মাইক্রোটিউবিউলসের, এগুলো হলো কিছু ফাংশন। এখন আমরা যেটা দেখব এটা হলো সিগনিফিকেন্স অফ সেন্ট্রোসোম, যে সেন্ট্রোসোমের সিগনিফিকেন্সটা কি। তো অলরেডি আমরা সিগনিফিকেন্স পড়েছি, তবে আরেকবার দেখে নিই। অর্গানাইজেস দি মাইক্রোটিউবিউলস। ঠিক আছে, তো মাইক্রোটিউবিউলসগুলিকে অর্গানাইজ করে রাখে। ঠিক আছে, হেল্পস ইন সেল ডিভিশন। তো সেন্ট্রোসোমের কি কি সিগনিফিকেন্স, একটা হলো অর্গানাইজেস দি মাইক্রোটিউবিউলসগুলিকে অর্গানাইজ করে রাখে, আরেকটা হলো প্লে মেজর রোল বা হেল্পস ইন সেল ডিভিশন। ঠিক আছে, সেল ডিভিশন এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এটা হলো সেন্ট্রোসোম। তো নেক্সট আমরা যে সেল অর্গান এটা দেখব সেটা হলো প্যারোক্সিজোমস এবং গ্লাইওক্সিজোমস। ঠিক আছে, তো এখন আমরা আমাদের নেক্সট সেল অর্গানেল যেটা হলো paroxysome, এটা দেখব কি। ঠিক আছে, তো paroxysome was first discovered by Christian D. Duff in 1965. The paroxysome was first discovered by Christian D. Duff in 1965. তো 1965-এ প্রথম ক্রিশ্চিয়ান ডি ডিউফ প্রথম প্যারোক্সিজোম আবিষ্কার করে। ঠিক আছে, তো প্যারোক্সিজোমটা কি? প্যারোক্সিজোমস আর সিঙ্গল মেমব্রেন bound cell organelles
that contains enzyme in it। ঠিক আছে, তো প্যারক্সিজোমটা কি? প্যারক্সিজোমস আর সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। তো যেহেতু এটা একটা সেল অর্গানেল, অবভিয়াসলি এটা চারিদিকে একটা মেমব্রেন দিয়ে কভার করা থাকবে, এবং এটা একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মানে এটার চারিদিকে একটা সিঙ্গেল লেয়ার অফ মেমব্রেন দিয়ে এটা বাউন্ড করা আছে। যেমন আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়েছিলাম, মাইটোকন্ড্রিয়া যে ডাবল মেমব্রেন, মানে মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন দিয়ে বাউন্ড করা থাকে। তেমনি প্যারক্সিজোম কি, ইট ইজ এ সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মানে একটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে বাউন্ড করা থাকে সেল অর্গানেল দ্যাট কন্টেইনস এনজাইমস ইন ইট। তো প্যারক্সিজোমসের মধ্যে বিভিন্ন রকমের এনজাইমস থাকে। ঠিক আছে, এনজাইম ইনসাইড ইট removes hydrogen from different substrate or compounds and transfer this hydrogen to oxygen to form hydrogen peroxide। ঠিক আছে, তো প্যারক্সিজোমসের ভিতরে বিভিন্ন এনজাইমস থাকে। তো একটা এনজাইম কি করে, এনজাইম ইনসাইড ইট রিমুভস হাইড্রোজেন ফ্রম ডিফারেন্ট সাবস্ট্রেট অর কম্পাউন্ডস। তো এটার ভিতরে যে এনজাইমসগুলো কি করে, সেলের ভিতরে যে কম্পাউন্ড বা সাবস্ট্রেট থাকে ওদের থেকে হাইড্রোজেন রিমুভ করে নেয়। মানে হাইড্রোজেন রিমুভ করাকে আমরা কি বলবো, অক্সিডেশন, মানে সাবস্টেন্সকে অক্সিডাইজ করে দেয়। ঠিক আছে, তো it removes hydrogen from different substrate or compound and transfer this to oxygen to form hydrogen peroxide। তো কি করে, যে হাইড্রোজেনটাকে বের করলো কম্পাউন্ডার থেকে, এই হাইড্রোজেনটাকে কি করে অক্সিজেনের সাথে লিঙ্ক করে দেয় বা ট্রান্সফার টু অক্সিজেন টু ফর্ম হাইড্রোজেন পেরক্সাইড। তো লিঙ্ক করার পর কি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করে, হাইড্রোজেন পেরক্সাইড H2O2। ঠিক আছে, এখন এই যে হাইড্রোজেন পেরক্সাইড তৈরি হলো, H2O2 যে তৈরি হলো, এটা সেলকে ক্ষতি করতে পারে, কারণ ইট ইজ এ ভেরি করোসিভ কম্পাউন্ড ইন নেচার, মানে এটা খুব মানে ক্ষতি করে আর কি, এটা ভালো কম্পাউন্ড না একটা হাইড্রোজেন পেরক্সাইড। তো কি করে, এটাকে রিমুভ করার জন্য এই যে প্যারক্সিজোমসের ভিতরে আরেকটা এনজাইম থাকে যেটা হলো ক্যাটালিজ এনজাইম। ঠিক আছে, তো ক্যাটালিজ এনজাইম কি করে, ক্যাটালিজ এনজাইম breaks hydrogen peroxide into water and oxygen, hence it protects the cell। তো ক্যাটালিজ এনজাইমটা কি করে, ক্যাটালিজ এনজাইম ব্রেক্স হাইড্রোজেন পেরক্সাইড ইনটু ওয়াটার অ্যান্ড অক্সিজেন, ওয়াটার অ্যান্ড অক্সিজেন। তো এই যে হাইড্রোজেন পেরক্সাইডটা তৈরি হলো, এটা সেলকে ক্ষতি করবে। তো সেলের যদি ক্ষতি না হয় তাই হাইড্রোজেন এই ক্যাটালিজ এনজাইম কি করে, হাইড্রোজেন পেরক্সাইডটাকে ভেঙে দেয়, ভেঙে কি তৈরি করে, ওয়াটার এবং অক্সিজেন, অ্যান্ড হ্যান্স প্রোটেক্ট দ্য সেল ফ্রম ড্যামেজিং। ঠিক আছে, এখন since it produces, it মানে কে, প্যারক্সিজম। ঠিক আছে, since it produces peroxide, so it is known as peroxisome।
ঠিক আছে। যেহেতু এটা পারক্সিজম নামটা কেন পড়লো, যেহেতু এটা হাইড্রোজেন পারক্সাইড তৈরি করে বা পারক্সাইড তৈরি করে, তাই এটাকে আমরা কি বলি, এই পারক্সিজম। ঠিক আছে। এখন এই যে পারক্সিজমস যে সেল অর্গানেলটা, এটার মধ্যে কি কি থাকে, এটার কম্পোজিশনটা কি? কম্পোজিশন, এটা কি কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় প্রোটিন, লিপিডস এবং এনজাইম দিয়ে। ঠিক আছে। এই যে পারক্সিজম যে সেল অর্গানেলটা, এটা তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। কি কি? একটা হলো প্রোটিন, আর একটা হলো লিপিডস এবং এনজাইমস, বিভিন্ন রকমের এনজাইমস দিয়ে তৈরি হয়। এখন এটা সিগনিফিকেন্স কি? পারক্সিজমসের সিগনিফিকেন্স কি? একটা সিগনিফিকেন্স তো আমরা পড়লাম এখন, কনভার্টস হাইড্রোজেন পারক্সাইড ইনটু ওয়াটার অ্যান্ড অক্সিজেন। তো আমরা পড়লাম যে কি করে হাইড্রোজেন পারক্সাইড, এটা বিষাক্ত। ঠিক আছে। এটা কি করে, এটাকে ভেঙে কি করে ওয়াটার এবং অক্সিজেন এটাকে ভেঙে দেয়। ঠিক আছে। ডিটক্সিফাইস ভ্যারিয়াস সাবস্টেন্সেস। আমাদের শরীরে যে বিভিন্ন অনেক সময় কি হয়, পয়জনাস সাবস্টেন্স ঢুকে যেতে পারে। তো এই যে পয়জনাস সাবস্টেন্সকে বিষমুক্ত করে, ডিটক্সিফাই ভ্যারিয়াস সাবস্টেন্সেস। ঠিক আছে। যেমন সে অনেকে অ্যালকোহল খায়, তো অ্যালকোহল কি করে, লিভার ড্যামেজ করে। তো লিভারে কি থাকে, প্যারক্সিজম। তো অ্যালকোহলকে এটা ডিটক্সিফাই মানে বিষমুক্ত করে দেয়। তো এটা লিভারকে আলটিমেটলি কি করছে, প্রোটেক্ট করছে। ঠিক আছে। নেক্সট হলো ইউজ অক্সিজেন টু ব্রেক ফ্যাটি অ্যাসিড ইনটু স্মলার মলিকিউলস। ঠিক আছে। তো আমাদের শরীরে যে ফ্যাট থাকে বা ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে, ইউজ অক্সিজেন টু ব্রেক। অক্সিজেন আমরা কি, অক্সিজেন দিয়ে কি করে, এটা ফ্যাটি অ্যাসিডসকে ব্রেক করে দেয় ইনটু স্মলার মলিকিউলস। ঠিক আছে। তো এগুলো হলো কিছু পারক্সিজমসের সিগনিফিকেন্স। এখন আমরা আরেকটা সেল অর্গানেল দেখব, যেটা হলো গ্লাইওক্সিজম। গ্লাইওক্সিজম, তো গ্লাইওক্সিজম কোনো আলাদা একটা সেল অর্গানেল না, এটা আসলে পারক্সিজমই। ইট ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ পারক্সিজম। ঠিক আছে। গ্লাইওক্সিজমটা কি, ইট ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ পারক্সিজম, কিন্তু ডিফারেন্সটা হলো it is found in fat storage tissue in plants. The difference টা কি, it is found in fat storage tissues in plants. তো it is absent in animal cell. তো গ্লাইওক্সিজমটা কি, ইট ইজ এ স্পেশালাইজড ফর্ম অফ প্যারক্সিজম, মানে প্যারক্সিজমেরই আরেকটা ফর্ম এটা। ঠিক আছে। হুইচ ইজ ফাউন্ড ইন ফ্যাট স্টোরেজ টিস্যু, মানে যে টিস্যুগুলোতে ফ্যাট স্টোর করে এই টিস্যুগুলোতে পাওয়া যায়, কিন্তু কোথায়, প্ল্যান্টসে। অ্যানিমেলস এটা পাওয়া যায় না, ইট ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমেল সেলস। ঠিক আছে। এবার কম্পোজিশন। তো যেহেতু এটা একটা স্পেশাল ফর্ম অফ পারক্সিজম, মানে এটা একটা পারক্সিজমেরই একটা ফর্ম, তাই এটার মধ্যে যে কম্পোজিশনগুলো এগুলো সেম। কি কি, প্রোটিন, লিপিডস অ্যান্ড এনজাইমস।
ঠিক আছে। যেমন আমরা পারক্সিজোমসে দেখেছিলাম কি কি থাকে, প্রোটিন, লিপিডস এবং এনজাইমস, তেমনি গ্লাইকোসিজোমসেও সেম কম্পোজিশন, প্রোটিন, লিপিডস এবং এনজাইমস। এবার গ্লাইকোসিজোমসের সিগনিফিকেন্স বা ফাংশনটা কি? ঠিক আছে, it converts fatty acids to sugar, which the seeds uses as a source of energy। ঠিক আছে, তো এটার সিগনিফিকেন্সটা কি গ্লাইকোসিজোমের? আমরা পড়েছিলাম যে গ্লাইকোসিজোম কোথায় থাকে? ফ্যাটি টিস্যুস, ঠিক আছে, ফ্যাট স্টোর টিস্যুতে থাকে। কোথায়? ইন প্ল্যান্টসে। তো প্ল্যান্টসের ম্যাক্সিমাম যে ফ্যাট স্টোরেজ টিস্যু এটা সিডসে পাবে তোমরা, ঠিক আছে। তো সাধারণত সিডসে আমরা গ্লাইকোসিজোমস পাই। সেটা কি, এটার কাজ কি? ইট কনভার্টস ফ্যাটি অ্যাসিডস, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডসকে কী করে? কনভার্টস টু সুগার, সুগারে এটা কনভার্ট করে। তো কনভার্ট করাতে কি হয় সুগারে? which the seeds uses as a source of energy। তো সিডসের বড় হতে হবে, প্ল্যান্ট হবে বড় হয়ে, তো বড় হওয়ার জন্য এনার্জি লাগবে গ্রো করার জন্য। তো এই এনার্জি ওরা কোথার থেকে নেয়? সুগার থেকে। এবং সুগারটা কোথার থেকে আসে? এই যে গ্লাইকোসিজোমস, ইট কনভার্টস ফ্যাটি অ্যাসিডস টু সুগার, ঠিক আছে। তো গ্লাইকোসিজোমস কি করে? ইট কনভার্টস ফ্যাটি অ্যাসিডস টু সুগার which the seeds uses as a source of energy, ঠিক আছে। তো এটা হলো প্যারক্সিজোমস এবং গ্লাইকোসিজোমস, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝেছো। এই দিয়ে আমরা আমাদের বিভিন্ন রকমের সেল অর্গানেলস শেষ করলাম। তো নেক্সট দিন আমরা দেখব প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের মধ্যে কি পার্থক্য আছে এবং প্রোক্যারিওটিক সেলস এবং ইউক্যারিওটিক সেলসটা কি, এটাও আমরা দেখব, ঠিক আছে। বাই।